মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল। শেষ দিনে বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের উপচে পড়া ভিড়। মাত্র 10টি ফ্লাইটে যেতে পারবেন 1,500। অনিশ্চিত প্রায় 32,000 কর্মীর যাত্রা। কোনো টিকিটের পর্যন্ত পৌঁছায়নি। আমরা যে পাসপোর্ট আর ভিসা হাতে নিয়ে বসে আছি। টাকা পয়সা অনেক কিছু বিক্রি করে সংগ্রহ করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, তো এখন আমাদের যাওয়া হচ্ছে না। আর 7 দিন আমায় বসে রাখছে দালাল, শুধু পাসপোর্ট আর কাগজ দিছে, আর কিছু দেয় নাই। এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। লাখ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার অনেকেই। বিমানে 30,000-এর টিকিট লাখ টাকা। দালাল আমাদের সাথে প্রতারণা করেছে, টাকা পয়সা 3 মাস 1 বছর আগে টাকা পয়সা শোধ। টিকিটে কালোবাজারি, সব কিছুতে কালোবাজারি। কোন দেশে বাস করতেছি আমরা? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2 দিন ধরে বিপদ সীমার ওপরে সুরমা কুশিয়ারা। সিলেটে তলিয়ে বাসাবাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। কোরবানির 2 সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। ডবল সেঞ্চুরিতে থেকল কাঁচামরিচের ঝাঁজ। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল। দেশটির সরকারের পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশটিতে ঢুকতে পারবেন না কোনো কর্মী। আজ শেষ দিনে শাহজালাল বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর ভিড়। এই সুযোগে বিমানে 30,000 টিকিটের দাম ঠেকেছে লাখ টাকায়। মাত্র 10টি ফ্লাইটে 1,500 যাত্রী যেতে পারবেন। আর 31,701 জন কর্মীরই যাত্রা বাতিল হয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, 5 থেকে 6 লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন তারা। রাত পোহালেই বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য কাঙ্ক্ষিত শ্রমবাজার। দেশটির সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনুমোদন পাওয়া অন্তত 31,500 কর্মী। সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা নির্ধারিত হলেও তাদের গুনতে হয়েছে 5 থেকে 7 লক্ষ টাকা। টাকারও বেশি লাগবে, পরে বেশি দিছি 5 লাখ টাকা দেওয়ার পরে। এবার তাহলে ঠিক আছে, টাকা পয়সা দেওয়ার পরে এবার হঠাৎ এয়ারপোর্টে টিকিট তোমার দেবা। কোনো টিকিটের পর্যন্ত পৌঁছায়নি। আমরা যে পাসপোর্ট আর ভিসা হাতে নিয়ে বসে আছি। আবার শেষ সময়ে বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ভুক্তভোগীদের। 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিট কিনতে গুনতে হয়েছে 95 থেকে 1,08,000 টাকা পর্যন্ত। দালাল আমাদের সাথে প্রতারণা করেছে, টাকা পয়সা 3 মাস 1 বছর আগে টাকা পয়সা শোধ। এখন সেই টাকা আমাদের এমন লেগে ভিসা দিয়ে পাসপোর্ট হাতে দিয়ে প্লেন টিকিট বসে তো 2 দিন বসে রয়েছে। আর 7 দিন আমায় বসে রাখছে দালাল, শুধু পাসপোর্ট আর কাগজ দিছে, আর কিছু দেয় নাই। নিউ হ্যাভেন, এলিগেন্ট, আল ফারাহ সহ বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে 5 থেকে 6 লক্ষ টাকা নিয়েও কোনো টিকিট বা কাজের অনুমতিপত্র দিতে পারেননি তারা। বিমানবন্দরে অপেক্ষারত অন্তত অর্ধশত ভুক্তভোগী নিজেদের প্রতারিত হওয়ার কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। টিকিটে কালোবাজারি, সব কিছুতে কালোবাজারি। কোন দেশে বাস করতেছি আমরা? টাকা পয়সা অনেক কিছু বিক্রি করে সংগ্রহ করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, তো এখন আমাদের যাওয়া হচ্ছে না। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার শেষ দিনে মাত্র 1,500 জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন। 9টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সন্ধ্যায় কুয়ালালামপুরগামী 271 জন কর্মীর জন্য বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে অনুমোদনকৃত 31,701 জন কর্মীরই যাত্রা বাতিল হয়ে যাচ্ছে। এদিকে কুয়ালালামপুরে 2টি আন্তর্জাতিক বিমান টার্মিনালের ফ্লোরে আটকা পড়েছেন প্রায় 5,000 বাংলাদেশি কর্মী।
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে 30 মে পর্যন্ত প্রায় 5,24,496 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে 4,91,745 জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মার্জিয়া মুমু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরও একটি বড় দুঃসংবাদ, বড় ধাক্কা রেমিটেন্সের প্রবাহের উপরও। কারণ আজকে রাতের পর অর্থাৎ আগামীকাল ভোর থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় 3 যুগের বেশি পুরনো বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারটি। অর্থাৎ আজকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশিদের সুযোগ রয়েছে দেশটিতে প্রবেশ করার। তবে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের, যে আজকে মোট অনুমোদন প্রাপ্ত যে 31,000-এরও কিছু বেশি কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে, তাদের মধ্য থেকে মাত্র 1,500 জন কর্মী কিন্তু যেতে পারবেন। সকাল থেকে মোট 7টি ফ্লাইট এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর বাকি রয়েছে সাধারণ 2টি ফ্লাইট এবং সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি বিশেষায়িত ফ্লাইট। তবে 31,000-এর বেশি অনুমোদন প্রাপ্ত যারা কর্মী রয়েছেন, যারা মালয়েশিয়ার ভিসা পেয়েছেন এবং কাজের অনুমতি পেয়েছেন, কিন্তু তাদের কিন্তু যাত্রা অনিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ বিশেষত যেটি আগে বললাম যে মাত্র সাধারণ ফ্লাইট 9টি এবং বিমানের একটি বিশেষ ফ্লাইট, এই ফ্লাইট ব্যতীত কিন্তু অপেক্ষারত যে মুহূর্তে যায় কয়েক হাজারো যে কর্মী রয়েছেন এই মুহূর্তে বিমানবন্দরে, তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আজকে শেষ দিনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম একেবারে প্রকট হয়ে আমাদের চোখে ধরা পড়েছে। বিশেষ করে বিমানের টিকিটের যে দামটি রয়েছে, ঢাকা থেকে কুয়ালালামপুরের যে ওয়ান ওয়ে টিকিট যেটির দাম 30,000, সেটিতে কিন্তু যারা যাচ্ছেন তারা বলছেন তাদের কাছ থেকে 70,000, 90,000 এবং 1,10,000 পর্যন্ত টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা যখন টিকিট কিনতে গিয়েছেন তাদের বলা হয়েছে যে টিকিট নেই, অর্থাৎ কৃত্রিমভাবে কিন্তু টিকিটের একটা সংকট তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আজকে আমরা সকাল থেকে বিভিন্ন এজেন্সি, নিউ হ্যাভেন থেকে শুরু করে আল আরাফা এবং বেশ কিছু এজেন্সি যারা কিনা 5 থেকে 6 লক্ষ টাকা এই মালয়েশিয়াগামী মানুষদের কাছ থেকে নিয়েছেন, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো বিমানের টিকিট কিংবা কোনো ধরনের ওয়ার্ক পারমিট তারা দেননি। এই মানুষগুলো কিন্তু ভোর থেকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অপেক্ষা করছেন। টিকিটের অভাবে কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন না এবং তারা বলছেন যে তারা অনেকটা যেন এজেন্সিদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। তারা বলছেন অনেকে জমি বিক্রি করেছেন, অনেকে ঋণ করেছেন, অনেকে গবাদি পশু বিক্রি করেছেন, অনেকে হচ্ছে নিজের স্ত্রী স্বর্ণালংকার বিক্রি করেছেন উন্নত জীবনের আশায় কিছুমাত্র ভালো বেতনের অপেক্ষা। এবং সেই মানুষগুলো কিন্তু, এই হাজারো মানুষগুলো কিন্তু এখন অপেক্ষা করছেন বিমানবন্দরে এবং তাদের অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে মালয়েশিয়ায় কিন্তু এই শ্রমবাজারকে ঘিরে বারবার বছরের পর বছর ধরে এই ধরনের যেই মানব পাচার কিংবা যে ভুয়া এজেন্সি কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য, তাতে তারা নিষ্পেষিত হচ্ছেন। একটি বিষয় দর্শককে বলে রাখবো যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধের ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগেও 2008 থেকে শুরু করে 2008 সালে প্রথমবার বন্ধ হয়েছিল, সেখানে 8 বছর পর 2016 থেকেই কিন্তু এই শ্রমবাজারটি খুলেছিল। অর্থাৎ এ নিয়ে প্রায় 4র্থ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ হলো এবং আজকে এখন পর্যন্ত প্রায় 30,000-এর বেশি শ্রমিক তাদের কিন্তু যাত্রা অনিশ্চিত রয়েছে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা স্বর্ণ নিয়ে জানা নেই বলেও জানান তিনি। এদিকে বিএনপির অভিযোগ সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই। আওয়ামী লীগ দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি নেতাদের। বেশ কিছুদিন ধরেই আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জন ও দুর্নীতি। রাজনৈতিক অঙ্গনেও আওয়ামী লীগ বিএনপি নেতারা এ নিয়ে দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য। এরই মধ্যে বেনজির আহমেদের দুবাই পালিয়ে যাওয়ার খবর চাউর হয়েছে গণমাধ্যমে। ইতোমধ্যেই ব্যাংকে গচ্ছিত টাকাও সরিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। শুক্রবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বেনজির আহমেদের বিষয়ে তদন্ত করছে দুদক, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে,
দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলে জানালেও বেনজির আহমেদ বিদেশে পালিয়ে গেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকারের আশ্রয়ে আজিজ বেনজিরদের জন্ম হয়েছে, তাই তাদের দুর্নীতির দায় সরকারকে নিতে হবে। এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত, সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আর ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আপনি জানেন গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারতের উত্তর পূর্ব যে রাজ্য আছে মেঘালয় এবং আসাম, সেই মেঘালয় আসাম থেকে পাহাড়ি ঢলে কিন্তু সিলেটের যে নির্মাঞ্চলের যে 5টি উপজেলা গোয়াইনঘাট সহ জকিগঞ্জ যে 5টি উপজেলা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, এই প্লাবিত হওয়ার পরে কিন্তু প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে আছি সীমান্তবর্তী গোয়াইনঘাট এলাকায়, তার পাশে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য। আপনাকে জানিয়ে রেখে এই অঞ্চলে যে সাধারণ মানুষ বসবাস করছে তারা কিন্তু অনেকটাই পানিবন্দী অবস্থায় কিন্তু দুর্ভোগের মধ্য দিয়ে তারা বসবাস করছে। আমরা পানিবন্দী অবস্থায় যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা পাননি এবং বেসরকারি পর্যায়ে কিছু ত্রাণ তৎপরতা পেলেও এখানে কিন্তু কোনো জনপ্রতিনিধি দেখা এখন পর্যন্ত তারা পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছে। আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা খুব শীঘ্রই শুরু হবে। তারা বলছেন প্রত্যেক উপজেলাতে 200 বস্তা শুকনা খাবার, 15 মেট্রিক টন চাল এবং নগদ 50,000 টাকা করে বরাদ্দ করেছেন। এছাড়া শিশু খাদ্যর পাশাপাশি গোখাদ্যরও তারা বিভিন্ন অঞ্চলে দেবেন। এবং আমরা কথা বলেছিলাম যে কি পরিমাণ জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানিয়েছেন এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত সম্পর্কে তারা এখনও নিরূপণ করতে পারেননি। তবে তিনি বলেছেন 470টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে গতকালকে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু পানি কিছুটা কমার ফলে কিন্তু তারা স্ব বাড়িতে ফিরে গিয়েছেন। আমরা এই মুহূর্তে গোয়াইনঘাট এলাকার যে বিস্তীর্ণ এলাকা আছে বন্যা কবলিত সেই এলাকায় আছি। এই কিছুক্ষণ আগে এই অঞ্চলের যে বাসিন্দারা আছে তারা অনেকে আমাদের কাছে বলেছেন যে তারা গতকালকে রাত থেকে অনেকে এখানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে এবং তারা বলছেন যে গ্রামীণ যে জনপথের যে রাস্তাঘাট আছে সেগুলো কিন্তু অনেকটা তলিয়ে গেছে এবং বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি হবে সেই চিন্তায় কিন্তু তারা অনেকে আছেন। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে শুকনো খাবার তারা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। যারা আশ্রয়কেন্দ্রে যাননি তারা খোঁজখবর নিচ্ছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় যে বিভিন্ন সংগঠন আছে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু দুর্গত এলাকায় তারা গিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। আপনাকে জানিয়ে রাখি, ভারতের যে মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্য আছে সেখানে যদি ভারী বৃষ্টিপাত না হয় এবং সিলেট অঞ্চলে যদি আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাবে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের গোয়েনঘাট এলাকা থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ খবর। সিলেটের গোয়াইনঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এদিকে আবারও নামমাত্র সংস্কারে পুনর্নির্মাণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেড়িবাঁধ। এ বিষয়ে আরও জানাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের এখন মূল চ্যালেঞ্জ টিকে থাকার লড়াইয়ের জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। যে সমস্ত স্থানে বেড়িবাঁধ ভেঙে তাদের গ্রাম প্লাবিত হয়েছে সে সমস্ত বেড়িবাঁধ পুনরায় আসলে নির্মাণ করার জন্য স্থানীয় মানুষজন গত 2-3 দিন ধরে আসলে চেষ্টা করছেন। এমনই একটি জায়গা খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন। সেই ইউনিয়নের লম্বা এই জায়গাটি ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছিল। আগে থেকেই দুর্বল থাকার কারণে এটি কিন্তু খুব সামান্য পানির চাপেই ভেঙে যায় এবং এখানকার প্রায় 13টি গ্রামে ইউনিয়নের প্রায় 80% জায়গা পুরোটাই আসলে প্লাবিত হয়েছে এবং এখানকার প্রায় 13,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
থেকে কিন্তু স্থানীয় মানুষজন ঝড়ের পর দিন থেকেই কিন্তু এই জায়গাটিতে মাটি দিয়ে নিজেরা আসলে নেমে পড়েন। এই বেড়িবাঁধটি আসলে সংস্কার করে আটকানোর জন্য, পানি আটকানোর জন্য তারা আসলে চেষ্টা করে। পরবর্তীতে আসলে পানি উন্নয়ন বোর্ডও এখানে এসেছে, তারা আসলে সহযোগিতা করেছে। নানা রকম অভিযোগের পরে কিন্তু তারা আসলে এসে এই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করেছে। যদিও আসলে প্রশ্ন থাকছে, এখানকার যারা মানুষ তারা আসলে বলছেন যেভাবে এই বেড়িবাঁধটি এখন নির্মাণ করা হয়েছে এটা মোটেই টেকসই হয়নি, একেবারে সামান্য সাদামাটাভাবে কোনো রকম তৈরি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো বড় পানির চাপে যে বেড়িবাঁধ আসলে গত 3 দিন ধরে এক্সকেভেটর দিয়ে মাটি ফেলে বা সাধারণ মানুষ চেষ্টা করে নির্মাণ করেছেন সেটি কিন্তু যে কোনো মুহূর্তে আবারও তলিয়ে যেতে পারে। ফলে সরকারের একটি অর্থেরও অপচয় হবে এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড বিগত দিনে যে কাজগুলো করেছে সেগুলো নিম্নমানের কাজ হওয়ার কারণে কিন্তু আজকে এই দশায়, এবং এটি যদি এখন পুনরায় শক্তিশালীভাবে নির্মাণ না করা হয় তাহলে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আসলে ঘুচবে না। এ কারণে এখানকার মানুষ কিন্তু ক্ষোভ করে বলছেন যে তারা যেন দ্রুত এই সংস্কারটি যাতে পানি উন্নয়ন বোর্ড যাতে শক্তিশালী বা মজবুতভাবে এটি করে সেই জন্য তারা দাবি জানাচ্ছেন। এরকম তোপের মুখে কিন্তু আজকে এখানে এসেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি কিন্তু আসলে তিনি এখানে এসে স্থানীয় মানুষের সাথে কথা বলেছেন এবং স্থানীয় মানুষ কিন্তু তোর জোর করে দাবি জানিয়েছেন তাদের একটি স্থায়ী বেড়িবাঁধের জন্য। আর সচিব কিন্তু আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রকল্প আকারে এখানে প্রজেক্ট আকারে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বেড়িবাঁধ নির্মাণের সবশেষ খবর। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবির, যে পটুয়াখালীর বিধ্বস্ত এলাকা যেটি ঘূর্ণিঝড় রেমালে এবার বিধ্বস্ত করেছিল রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা, যেই চরআন্ডা ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে এখনো পর্যন্ত সড়ক পথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এখানে নৌযান চলাচল করে না, স্পিডবোট ট্রলার কোনো কিছু চলাচল করে না। এই জায়গাটিতে আজ পরিদর্শনে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা চরআন্ডাকে পরিদর্শন করছেন। তো আজ তিনি এখানে এসেছেন এবং পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন। তো ত্রাণ বিতরণ ১,৫০০ মানুষকে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন দুর্যোগে আঘাত হানার পরপরই এখানে ২০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সেই সঙ্গে ৩০০ টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এবং আজকে তিনি সরজমিনে এসে পরিদর্শন করেছেন, বিধ্বস্ত বেড়িবাঁধ দেখে গেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে বিধ্বস্ত বেড়িবাঁধগুলোকে দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি মেরামত করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন যে বাস্তুচ্যুত যে মানুষগুলো যারা ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়েছে সেই ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারা মানুষের বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে তারা কাজ করছেন। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় দুর্গত পটুয়াখালীর এই রাঙ্গাবালীর চরআন্ডা, এই চরআন্ডা প্রতিবারের ঘূর্ণিঝড় আঘাত হানে এবং বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে হুহু করে পানি প্রবেশ করে এবং হাজার হাজার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এখানে স্থায়ী বেড়িবাঁধ নেই। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করলেই এই ঘূর্ণিঝড় থেকে মানুষ রক্ষা পাবে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর চরআন্ডা থেকে আমার কাছে সব শেষ। পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন। এ যেন বাতির নিচে অন্ধকার। স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা। এদিকে প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমনের রিপোর্ট আর ছবি তুলেছেন খলিলুর রহমান। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে
কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেজমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটাতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসেবে ধরেন আমরা এই যে বিল্ডিংয়ের যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে 2 সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিংবা আমাদের মন্ত্রণালয়ে ঘরেই যদি আমি এটা বীজ ধ্বংস করতে না পারি, তাহলে তো আমি আর কাউকে বলতে পারবো না। সুতরাং ডেফিনেটলি আমি এটা খোঁজ নিয়ে এটা কেন এই পানি জমা আছে সে বিষয়ে আমি কারা কারা কী ব্যাপারে জড়িত আমি সবই দেখব। ডেঙ্গি তো এক স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় প্লাস আমাদের লোকাল গভর্নমেন্ট যারা, তারা তো প্রস্তুতি বলতে আমি বলতে পারি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যা তা আছে। আমাদের চিকিৎসকরা ডেঙ্গি রোগ সম্বন্ধে এখন সবাই জানেন। কোনো রকম বিধি নিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও MOU এর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টের নাম ওঠায় মিলেছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও MOUর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে।
বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কোরবানির 2 সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। এলাচ কেজিতে 200 টাকা বেড়ে দাম ঠেকেছে 4200 টাকায়। কোরবানির ঈদের বাকি 2 সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 650 থেকে 850 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকায়। লবঙ্গ 7 দিন আগেও কেজি ছিল 1650 থেকে 1700 টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকায়। কোরবানি যত আসবে তত তো দাম জিনিস আরো বাড়বে। এই মালটা তো 6 মাস 7 মাস আগে আমদানি করে, তো আমার কথা হলো সেই সময়ের রেট এখন এটার প্রভাবটা এখন কুরবানির বাজারে পড়বে কেন? আগে 100 গ্রাম এলাচি কিনা পড়তো 160 টাকা 180 টাকা বেচতাম, এখন 300 টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইসে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি দেশি পেঁয়াজের দাম 75 টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। ইন্ডিয়ান পেঁয়াজটা দুবাই মনে 50-60 টাকা থাকতো, দেশি দাম কমতো। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে 200 টাকায়। যদিও সার্বিকভাবে প্রভাব পড়েনি সবজির দামে বলছেন বিক্রেতারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। কারসাজি হয়, কারণ সাপ্লাই তো বাজারে তো মাল দেখি প্রচুর। সবজি বেশি থাকলে কি হবে, কিন্তু দাম কম নাই। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে বেশি, এবিধে মানে আপনার এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, তবে একটু বড় মানের ডিম কিনতে হলে দিতে হবে 160 টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে 20 টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 200 টাকায়। এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই এই অলরাউন্ডারের, জানালেন দলের সাফল্যই তার কাছে বড়। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন প্রায় 2 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অনুশীলন ভেন্যু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন। সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে, ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব, যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন 80 রানের ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট, এটাই তো সবার চাওয়া। ড্রপ ইন পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই, একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাট হাতে দলকে একটু বাড়তি কিছু দিতে চান, সেই তাড়না যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল। শেষ দিনে বিমানবন্দরে ভিড় অনিশ্চিত। প্রায় 32,000 কর্মীর যাত্রা। এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।
এবং 2 দিন ধরে বিপদসীমার ওপরে থাকা সুরমা, কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসা বাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দী 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এই ছিল দুপুরের সময়। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।